জনপ্রতিনিধি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রাম একই সূত্রে গাঁথা। দীর্ঘ সংগ্রামের পর আমরা যে সংসদীয় গণতন্ত্র অর্জন করেছি তারই প্রতিফলন জনপ্রতিনিধি। শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতির মূল মন্ত্র হল জনগণই সকল ক্ষমতার উৎস। জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়ন ঘটান, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বলেন জাতীয় সংসদে। আর আমরা বাংলাদেশ টেলিভিশনে জনপ্রতিনিধি অনুষ্ঠানে জনগণ ও জনপ্রতিনিধিদের নিয়ে আসব দর্শকদের সামনে। সেই লক্ষ্যে আমরা ঘুরে বেরিয়েছি সারা দেশ। ৩০০টি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সহ দেশের বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কথা আমরা ক্যামেরা বন্দী করেছি। আমরা এই অনুষ্ঠানে তা ধারাবাহিকভাবে তুলে ধরব আপনাদের সামনে। তেতুলিয়া থেকে টেকনাফ বিটিভির ইউনিটের মুখোমুখি হয়েছেন এবং হবেন অনেক জনপ্রতিনিধি। আমাদের আজকের জনপ্রতিনিধি চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্দরনগরী তথা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই আসনটি জাতীয় সংসদের সবচাইতে বড় আসনগুলোর মধ্যে একটি। এখানে রয়েছে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর, রফতানি প্রক্রিয়াকরণ এলাকা, বিমানবন্দর, নেভাল একাডেমি এবং পতেঙ্গা সমুদ্র সৈকত। এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও এই সমস্ত প্রতিষ্ঠানের সম্প্রসারণে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একজন জনপ্রতিনিধি হিসেবে নিবেদিত প্রাণ। নাগরিক সুযোগ সুবিধা ও ভৌত অবকাঠামোর উন্নয়নে চট্টগ্রামের এই অঞ্চলে বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়েছে। টেলিফোনকে সহজলভ্য করা, ডিপ টিউবওয়েল বসিয়ে পানির ব্যবস্থা করা ইত্যাদি। এখানে উল্লেখ করার বিষয় এই যে ডিপ টিউবওয়েলগুলো জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একজন জনপ্রতিনিধি হিসেবে ব্যক্তি উদ্যোগে স্থাপন করেছেন। রাজনৈতিক প্রজ্ঞা এবং একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই জননেতার নির্বাচনী এলাকা আমরা বাংলাদেশ টেলিভিশনের টিম নিয়ে ঘুরে দেখি। উন্নয়নের সব কয়টি ক্ষেত্র, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে যে উন্নয়ন বর্তমান সরকারের সময় সাধন করা হয়েছে তা উল্লেখ করার মতো। চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়ন এবং বন্দরনগরীকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসাবে যে চিন্তাটি আসলে এটা মাননীয় প্রধানমন্ত্রীর। উনি চট্টগ্রাম লালদিঘির মাঠে সেটা ঘোষণা দিয়েছিলেন। সেটা চট্টগ্রামবাসীর সবসময় আশা আকাঙ্ক্ষার প্রতি ওনার, আমি মনে করব, সম্মান প্রদর্শন করা হয়েছে সেখানে। এবং মূল উদ্দেশ্যটা ছিল যে ঢাকা কেন্দ্রিক যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য সহ সেটা থেকে আমাদের কিছুটা দূরে সরিয়ে আসার পেছনে সে উদ্দেশ্য ছিল। কারণ চট্টগ্রামের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে, সেই সম্ভাবনাটা হচ্ছে চট্টগ্রাম হচ্ছে একেবারে ঐতিহাসিকভাবে একটি শিল্প এলাকা। এবং চট্টগ্রামে কিন্তু আপনি জানেন পাকিস্তানের সময় থেকে, তারও আগের থেকে এটা এখানে বন্দরের কারণে শিল্পগুলো কিন্তু এই এলাকায় গড়ে উঠেছে। সেটা দেশীয় শিল্প, বিদেশি বিনিয়োগকারী, মাল্টিন্যাশনাল সবাই কিন্তু এখানে শিল্প প্রতিষ্ঠা করেছে। এবং সেটার সম্প্রসারণের কিছুটা ব্যাঘাত ঘটেছে যখন স্বাধীনতোত্তর সময় সব কিছু ঢাকায় কেন্দ্রীভূত হয়ে যায়। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু চট্টগ্রামকে গুরুত্ব দেওয়ার জন্য চট্টগ্রামে অবকাঠামোগত উন্নয়ন, চট্টগ্রামে শিল্পায়নের যাতে আরও ত্বরান্বিত করা যায় শিল্পায়ন, সেসব চিন্তা করেই সেই মাননীয় প্রধানমন্ত্রী সে ঘোষণা দিয়েছেন। এবং আমরা সেই ব্যাপারে অত্যন্ত আনন্দিত হয়েছি। কিন্তু এটাকে আমরা আরও একটু এটা দ্রুততা, সেই কাজটি কিন্তু এখনো আমরা পুরোপুরি করতে পারি নাই। সেই ক্ষেত্রে সরকারকে এবং আমাদেরকে সবাই মিলে সেখানে আরও অনেক কিছু করার আছে। সেই কাজগুলো কিন্তু সমাধান করতে হবে।
এই জন্য চট্টগ্রামে আমি প্রথমে বলবো যে অবকাঠামোগত যে সমস্যাগুলো আছে কর্ণফুলী ব্রিজ সহ সেগুলোর সমাধান দিতে হবে, কারণ চট্টগ্রামের উন্নয়ন বলতে শুধু বাণিজ্যিক রাজধানী বলতে খালি আমরা সেটা বহির্বিশ্বের মানে পশ্চিমা দেশ পশ্চিম দিকে তাকাচ্ছি না, আমরা পূর্ব দিকেও তাকাচ্ছি। এই যে সরকারের লুকিং ইস্ট পলিসি, অর্থাৎ মিয়ানমার থেকে শুরু করে সেই পুরো অঞ্চলটাকে এবং ভারতের নর্থ ইস্ট যে সেভেন সিস্টার্স যে দেশগুলো আছে সেগুলো সহ, এই জন্য চট্টগ্রামের অবকাঠামো দুই দিকে, ঢাকা দিকে যেভাবে যেতে হবে পূর্ব দিকে সেভাবে আমাকে কক্সবাজার সহ মায়ানমারের মাধ্যমে সেই পূর্ব দিকের দেশগুলোকে আমাকে এখানে সমন্বিত করতে হবে সেই উন্নয়ন কার্যগুলিতে। চট্টগ্রাম সমুদ্র বন্দর জনাব আমির খসরু মাহমুদের নির্বাচনী এলাকায় অবস্থিত। বন্দর সম্প্রসারণ ও বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে উন্নতি সাধন করা হয়েছে এ সম্পর্কে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের বলেন, চট্টগ্রাম উন্নয়ন বর্তমান সরকার বারবার করেছে, এখনো আবার নতুনভাবে হয়েছে, এবং পোর্টের সাথে কানেক্টিভিটিও ঢাকার সাথে যে একটা 120 কোটি টাকার একটা রাস্তা করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে জনপ্রিয় ও সম্প্রসারণের জন্য এই অঞ্চলের জনপ্রতিনিধি ব্যক্তিগতভাবে অনেক শ্রম দিয়েছেন। এই বিমানবন্দরে বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নিয়মিত চলাচল করছে। তা আমি আশা করছি চট্টগ্রাম বিমানবন্দরকেও বিএনপি সরকারের সময় গতবার জমি সব অধিগ্রহণ করা হয়েছে, সেটা আমার এলাকায় আমি এর সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিলাম। জাপানি অনুদান সহ এগুলো করা হয়েছে এবং আজকে চট্টগ্রাম একটি বিমানবন্দর স্থাপিত হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের, এটাকে সম্প্রসারণের সুযোগ রয়েছে। এশিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এই নির্বাচনী এলাকায়। জনাব আমির খসরু মাহমুদ একজন ব্যবসায়ী ও জনপ্রতিনিধি হওয়ায় তিনি ব্যবসায়ীদের সমস্যা বুঝে পদক্ষেপ নিতে পারেন বলেই চট্টগ্রামের ইপিজেডগুলো কোনো রকম সমস্যা ছাড়াই সুন্দরভাবে চলছে। এখানে বিদেশি বিনিয়োগকারীগণ ইলেকট্রনিক্স, গার্মেন্টস সহ নানা কারখানা পরিচালনা করছেন। বর্তমান সরকার পুরাতন স্টিল মিলকে ভেঙে কর্ণফুলী ইপিজেড স্থাপন করছে এবং সাবেক খাদ্যগুদামকে আরও একটি ইপিজেড হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে। আশা করা যায় এই দুটো নতুন ইপিজেডের কাজ শেষ হলে কর্মসংস্থান ও রপ্তানির ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। চট্টগ্রামে ইতিমধ্যে আপনারা জানেন প্রথম ইপিজেডটি স্থাপন করেছেন শহীদ জিয়াউর রহমান সাহেব। এটা কিন্তু চট্টগ্রামে নয়, বাংলাদেশে নয়, সমস্ত দক্ষিণ এশিয়াতে কিন্তু প্রথম ইপিজেড শহীদ জিয়াউর রহমান সাহেবের চিন্তার পরিপ্রেক্ষিতে সেটা স্থাপন করা হয়েছে। এবং চট্টগ্রামে আরও দুটো ইপিজেড বর্তমানে প্রক্রিয়াধীন আছে। কর্ণফুলী ইপিজেডের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, আরও একটি ইপিজেডের কাজ শুরু করা হয়েছে। তাছাড়া নদীর ওপারে প্রথম প্রাইভেট কোরিয়ান ইপিজেড, যেটা প্রাইভেট সেক্টর থেকে সেটা প্রায় বিশাল এলাকা নিয়ে 2700 একর উপর হচ্ছে। এগুলো সব মিলিয়ে কিন্তু একটা চট্টগ্রামের অর্থনৈতিক একটা গ্রোথ সেন্টারগুলো যেভাবে উঠে আসছে এটা ইম্প্যাক্ট করবে এবং এটার সাথে পারিপার্শ্বিক যে কাজগুলো সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। চট্টগ্রামের মানুষ শিক্ষা অবকাঠামোর দিক দিয়ে বর্তমানে অনেকটা এগিয়ে রয়েছে। চট্টগ্রামে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার প্রথম উইমেন্স ইউনিভার্সিটি। বর্তমানে শারীরিক শিক্ষা কলেজ জাতীয়ভাবে সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের সব সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানসম্পন্ন। এছাড়াও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, যার বিশাল নবনির্মিত ক্যাম্পাস ছাড়াও রয়েছে বেশ কয়েকটি ফ্যাকাল্টি। গার্হস্থ্য অর্থনীতি কলেজ, কাকলী উচ্চ বিদ্যালয় সহ সম্প্রতি প্রতিষ্ঠা করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি দাতা সংস্থার সহায়তায় এই কার্যক্রম পুরোটাই বেসরকারি উদ্যোগ হিসেবে তিনি পরিচালনা করছেন। চট্টগ্রামে শিক্ষার ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, ইতিমধ্যে আমরা কিছু প্রাইভেট ইউনিভার্সিটি
করতে সক্ষম হয়েছি। যেমন আইইউবি চট্টগ্রামে আছে, আরও একটা প্রিমিয়ার ইউনিভার্সিটি আছে এখানে, আরও কিছু কিছু ইউনিভার্সিটি এখন আসতে যাচ্ছে, এবং সবচেয়ে বড় যে ইনস্টিটিউশনটা এখানে হতে যাচ্ছে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি। সেই এশিয়ান উইমেন ইউনিভার্সিটিটা কিন্তু বাংলাদেশে এবং এই সমস্ত এশিয়াতে এটাই কিন্তু বাংলাদেশে এবং তথা চট্টগ্রামে সেটা স্থাপিত হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বরে এটা কাজ শুরু হবে, পরবর্তী সেপ্টেম্বরে গিয়ে প্রথম ক্লাস শুরু হবে। এটা কিন্তু একটা ইউনিক একটা প্রতিষ্ঠান, যেখানে সমস্ত এশিয়া থেকে মহিলারা এখানে এসে পড়াশোনা করবে, এবং সে যে স্ট্যান্ডার্ড, সে মান কিন্তু অনেক উচ্চ মানের। তার মাধ্যমে চট্টগ্রামে যে কিছুটা ঘাটতি ছিল ইন্টেলেকচুয়াল পটেন্সি, যেটা সেটা কিন্তু অনেকটা ঘাটতি হবে। এখানে ফ্যাকাল্টির মেম্বার যারা থাকবে, তারপরে যারা ম্যানেজমেন্টে থাকবে, বিশেষ করে ছাত্রীরা যারা থাকবে, তার মাধ্যমে চট্টগ্রামের উপর একটা সেটারও যে ঘাটতিটা ছিল অনেকটা কমে আসবে। আমি মনে করি আরও বেশি প্রাইভেট ইউনিভার্সিটি চট্টগ্রামে হওয়া উচিত। এই যে বিশ্বায়নের যে প্রেক্ষাপট, যে পরিবর্তনশীল বিশ্বে আমরা শুধু পাঠ্যসূচি লেখাপড়ার মাধ্যমে সার্টিফিকেট গ্রহণ করে এই বিশ্বের সাথে সমন্বিত করা সম্ভব হবে না, হওয়া সম্ভব হবে না। সেটাকে মাথায় রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকাতে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সবাইকে কম্পিউটার লিটারেট অর্থাৎ কম্পিউটারে প্রশিক্ষিত করার একটা প্রোগ্রাম আমি হাতে নিয়েছি, এবং সেটা টার্গেট হচ্ছে 2010-এ যাতে আমি বলতে পারি, আমরা বলতে পারি যে চট্টগ্রাম 8 আসনে স্কুল, কলেজে, মাদ্রাসায় আমরা যাতে একটা স্লোগান দিতে পারি, চট্টগ্রাম 8-এ আমরা সবাই কম্পিউটার প্রশিক্ষিত, একটা বড় ব্যানার নিয়ে যেতে আমরা দাঁড়াতে পারি। সেইটাকে মাথায় রেখে আমি কাজ শুরু করেছি। সেটা আমার কাজটি হাতে নিয়েছে আমার পারিবারিক, আমার বাবার ফাউন্ডেশন, মাহমুদুর নবী চৌধুরী ফাউন্ডেশনের মাধ্যমে। সেটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি কাজ, এবং তার মাধ্যমে আমরা প্রথমে 16টা স্কুল হাতে নিয়েছি ইন্টারনেট লার্নিং সেন্টারের জন্য। আমরা সেখানে কম্পিউটার হবে না, আমাকে দেখতে হবে বিএ এমএ পাস করে এদের কি চাকরিতে যেতে পারছে কিনা, এদেরকে কোনো কর্মসংস্থান হচ্ছে কিনা, এরা কি দেশের অর্থনৈতিক উন্নয়নে সেভাবে অবদান রাখতে পারছে কিনা, সেটা হচ্ছে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে আবারও এটা একটি অরাজনৈতিক উদ্যোগ, আমার পারিবারিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটা টেকনিক্যাল স্কুল স্থাপন করতে যাচ্ছি। সেটার কাজ প্রায় শেষ পর্যায়ে। সেখানে হচ্ছে মূলত এই প্লাম্বিং হবে, মেসন্স, কার্পেন্টার্স, ইলেকট্রিশিয়ান, যারা দেশে বিদেশে একটা সার্টিফিকেশন কোর্সের মাধ্যমে সরাসরি চাকরি পেয়ে যাবে, এবং সেটা আমরা আশা করি 1-1.5 মাসের মধ্যে আমাদের সেই প্রতিষ্ঠানের কাজ শুরু হয়ে যাবে। এবং সেখানেও টার্গেট গ্রুপ হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের আর্থিক সচ্ছলতা আছে, তাদের জন্য আমরা কিন্তু এগুলো করছি না। এই প্রতিষ্ঠানের জন্য আমাদের অত্র এলাকার চট্টগ্রাম 8 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর অবদান আমরা ভোলার মতো নয়। তিনি এই স্কুলের জন্য অনেক কিছু করেছেন। যেমন বলা যেতে পারে, এই স্কুলের যে ল্যান্ড আপনারা দেখছেন, এই ল্যান্ডটি সরকার থেকে নিয়ে দেওয়ার জন্য তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। এছাড়াও আমাদের আর একটি ইউনিট আছে বালক শাখা, বালক শাখার যে জমিটি সেটি দেওয়ার ব্যাপারে তার অবদান যথেষ্ট। এবং বলতে গেলে বালক শাখা যে বিদ্যালয়টি আছে আমাদের, এই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সম্পূর্ণটাই বিএনপি সরকারের তথা বলতে গেলে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের। স্বাস্থ্য অবকাঠামোর ক্ষেত্রে এই এলাকায় বেশ কিছু স্বাস্থ্য অবকাঠামো ইতিমধ্যে স্থাপিত হয়েছে। মা ও শিশু হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়েছে। এছাড়াও বেসরকারিভাবে বেশ কিছু প্রতিষ্ঠানকে সরকারি জমি ও অর্থ দিয়ে সহায়তা দেওয়া হয়েছে। এইসব কাজ মাননীয় সংসদ সদস্য নিজে তত্ত্বাবধান করে থাকেন। স্বাস্থ্যের ব্যাপারে আমি তো চট্টগ্রামে বিশেষ করে মেডিকেল কলেজে যে সমস্যাগুলো ছিল, ইমার্জেন্সি ইউনিট, আইসি ইউনিট, এগুলো কিছুই ছিল না, এগুলো আমরা করতে সক্ষম হয়েছি, এগুলো কাজ হয়ে গেছে।
আজকে অনেকগুলো, আপনি যদি আইসিইউতে যান, অনেক লোকে কিন্তু আজকে বাঁচিয়ে রাখা হয়েছে সেই ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মাধ্যমে। তারা কিন্তু এতদিনে কিন্তু সেই সুযোগটা না থাকলে হয়তো এই জগতে আর থাকতো না। এবং এগুলোর পাশাপাশি আমরা যে এলাকা ভিত্তিক যে কাজগুলো হচ্ছে চট্টগ্রাম ৮ আসনে বন্দরে, আমাদের সবসময় একটা ইচ্ছে ছিল একটা হসপিটাল করার, সেটার কাজ আগামী মাসে শুরু হয়ে যাবে এবং আমরা 50 শয্যার মাধ্যমে সেটা করতে যাচ্ছি। আগামী দিনে আমাদেরকে সেটা 400-500 বেডে নিয়ে যাওয়ার জন্য সেই পরিমাণ জায়গা নেওয়া হয়েছে। পাশাপাশি একটা নার্সিং ইনস্টিটিউটও আমাদের করার সেখানে ইচ্ছা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতায় চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল, যেটা খুবই অবহেলিত ছিল, কারণ এখানে সেই ঢাকায় যেভাবে মা ও শিশু হাসপাতাল সরকারের সহযোগিতার মাধ্যমে, স্পন্সরশিপের মাধ্যমে একটা বিশাল ইনস্টিটিউশনে পরিণত হয়েছে, চট্টগ্রামে সেটার অভাব ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করেছি যে মা ও শিশু হাসপাতালের জন্য জায়গাটা যাতে উনি দান করেন। সেটা প্রায় 70 কোটি টাকার জায়গা উনি মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে সেই জায়গাটা দান করেছেন। এবং সেখানে আমরা একটা মেডিকেল কলেজ শুরু করে দিয়েছি, গত মাস থেকে ক্লাস শুরু হয়ে গেছে মেডিকেল কলেজ। সেখানে আমরা নার্সিং ইনস্টিটিউট করতে যাচ্ছি এবং আন্তর্জাতিক মানের একটা হসপিটালের আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। এটা আগামী দিনে আমি মনে করি আমরা সরাসরি আন্তর্জাতিক মানের যে হসপিটালগুলো আছে সেটার সুযোগ সাধারণ গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আন্তর্জাতিক মানের হসপিটালে কিন্তু আপনি লক্ষ্য করবেন সেখানে যারা সচ্ছল তারাই কিন্তু যাওয়ার সুযোগ আছে, কিন্তু আমাদের যে উদ্দেশ্য এই আন্তর্জাতিক মানের মা ও শিশু হাসপাতালটিকে আমরা সাধারণ গরিব মানুষের যাতে ব্যবহার করতে পারে, তারা যাতে সেখানে যেতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার প্রোগ্রাম নিয়েছে। জনাব আমির খসরু মাহমুদ সাহেব দীর্ঘদিন ধরেই আমাদের এই হাসপাতালের উন্নয়ন কার্যে জড়িত। আমরা এই হাসপাতালকে একেবারে সামান্য থেকে 2টি রুমের আউটডোর থেকে শুরু করে এখন 350 বেডের হাসপাতাল, এবং এর সাথে উনি সম্পূর্ণরূপেই জড়িত ছিলেন। বিশেষ করে মেডিকেল কলেজ করার সময় যখন আমরা মেডিকেল কলেজ করতে চাইলাম ওনার উৎসাহে, এবং সেই মেডিকেল কলেজ করার শুরুতেই আমরা যে প্রবলেমে পড়লাম সেটা হলো যে আমাদের জমিটা আমাদের নামে ছিল না, এবং এইখানে মোট 4 একর 4.26 একর জমি, যেটার মূল দাম হচ্ছে 68 কোটি টাকা। এবং এই জমিগুলো পাওয়ার ব্যাপারে উনি এককভাবেই সম্পূর্ণ রকম সাহায্য করেছেন এবং শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনে মাত্র 1,01,001 টাকায় আমাদেরকে এই জমি দেওয়া হয়, এবং সেটা রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরেই আমাদের মেডিকেল কলেজের কার্যক্রম আমরা শুরু করতে পারি, এবং সেজন্য সরকারি অনুমোদনও আমরা একই সাথে প্রাপ্ত হই। এবং 50 জন ছাত্র নিয়ে বর্তমানে আমরা আমাদের প্রথম বর্ষ নিয়মিত ক্লাস চালিয়ে যাচ্ছি, এবং জনাব আমির খসরু মাহমুদ সাহেব আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান, এবং ওনার উৎসাহ এবং উদ্দীপনায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল খুব ভালোভাবেই চলছে। নিরাপত্তার ক্ষেত্রটি এই অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা বাণিজ্য ও শিল্প পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা একটা মূল ভিত্তি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একজন জনপ্রতিনিধি হিসেবে সেই বিষয়টি উপলব্ধি করে সর্বাগ্রে এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। এটা ছিল মাস্তান চাঁদাবাজদের স্বর্গরাজ্য। তারা রীতিমতো এলাকা ভিত্তিক মাস্তানি চাঁদাবাজির মাধ্যমে মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে। দোকানদার থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্প থেকে প্রত্যেক জায়গায় বাড়িঘর পর্যন্ত করা এখানে সমস্যা ছিল। সেটা আজকে আমি বলবো অন্তত চট্টগ্রাম তথা আমার আসনে তো অবশ্যই সেটা আমি নাই বললে, সেটা চাঁদাবাজি বিশ্বের সারা জায়গায় কম বেশি আছে, বাংলাদেশেও আছে, নাই বললে সেটা সঠিক হবে না। সেটা আমি বলবো একেবারে নিম্ন পর্যায়ে চলে আসছে। এখন যারা করছে তাই যে নীরব চাঁদাবাজি না কি একটা বলে, সেই নীরব চাঁদাবাজি একটা শব্দ বের হয়েছে এটার জন্য, একেবারে মানে কোনো মতে লুকিয়ে চুকিয়ে কোনো মতে তারা করছে একেবারে নিম্ন পর্যায়ে। সেটাও আমরা খেয়াল রাখছি এবং কোনো ইনফরমেশন, কোনো তথ্য আসলে সাথে সাথে আমরা হ্যান্ডেল করছি, এবং তাদের বিরুদ্ধে সেটা যদি বিএনপির নেতাকর্মীও হয় আমরা কোনো ছাড় দিচ্ছি না। এবং বস্তুত পক্ষে সরকার যখন ক্ষমতায় থাকে সরকারি দলের লোকজন চেষ্টা করে সুযোগ দেওয়ার জন্য, এই জন্য আমরা আইনশৃঙ্খলা
অথরিটিকে বলেই দিয়েছি, সেটা যদি সরকারি দলের কেউ হয় তাকে আগে ধরবেন, কারণ সরকারে থাকলেই কিন্তু মানুষ ওই দলের লোকজন অথবা ওই দলের নামধারী, অথচ ওই দলের কিছুই না, আপনি দেখবেন ওই দলের নামধারী হয়ে তারা এই সুযোগ নিতে চেষ্টা করে। এই জন্য আমরা যেহেতু আমরা এটা একেবারে নিরপেক্ষভাবে এটার বিরুদ্ধে কাজ করেছি, আমি মনে করব আজকে একেবারে নিম্ন পর্যায়ে আসছে এবং এটা আরও উন্নতি হবে আগামী দিনে। এবং সরকার আইন শৃঙ্খলার ক্ষেত্রে যেটা আমি মনে করি সমস্ত বাংলাদেশ ব্যাপী আজকে যে পরিবর্তন এনেছে, এটা দেশের মানুষ অবশ্যই সেটা অনুভব করে। আজকে ঈদের সময় মহিলারা দেখবেন আমার এলাকার সহ রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত বাজার করছে। কোরবানির সময় যেসব লোক বাড়িতে আসতে পারতো না, ভয়ে যেতে পারতো না গ্রামে গঞ্জে, তারা আজকে বাড়িতে গিয়ে কোরবানি করছে। তারপরেও সমস্যা আছে, ছোটোখাটো সমস্যা তো থাকবেই, তবে অনেক কমে আসছে। এবং যে পদক্ষেপ সরকার নিয়েছে আমি মনে করি এটা এই অঞ্চলের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যেটা সাধন করেছে এটা এই অঞ্চলের জন্য আমাদেরকে সবাইকে সাধুবাদ জানানো উচিত সরকারকে। এবং এই ধারা যদি অব্যাহত থাকে আমি মনে করি আগামী দিনে যেটুকু আছে এখন সেটাও থাকবে না। আপনারা দেখছেন তো প্রতিনিয়ত র্যাবের হাতে ক্রস ফায়ারিংয়ের লোকজন মারা যাচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, প্রক্রিয়া আছে, এটা আরও জোরদার করতে হবে এবং বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত দেশ আমাদেরকে করতে হবে আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য। দেশ উন্নয়ন তখনই হবে যখন মানুষ নিজেকে সিকিউর ফিল করে, তখনই কিন্তু মানুষ বিনিয়োগে এগিয়ে আসে, নতুন কিছু করতে চায়। প্রকৃতিপ্রেমিক মাননীয় সংসদ সদস্য স্বল্প পরিসরে তাঁর বাড়ির আঙিনায় দেশি বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগিয়ে বৈচিত্র্যময় এক প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলেছেন। মাননীয় সংসদ সদস্য সময় পেলেই প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করেন। পরিবার কেন্দ্রিক ভোজনবিলাসী জনাব আমির খসরু মাহমুদ ব্যক্তিগতভাবে রাজনীতির বাইরে নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার পরেও পরিবারের সবার প্রতি যত্নশীল। মাননীয় সংসদ সদস্য জনগণকে সাথে নিয়েই সব কাজ সম্পন্ন করার চেষ্টা করেন। ফলে জনগণ এবং জনপ্রতিনিধি এ দুয়ের মধ্যে তৈরি হয়েছে এক নিবিড় সেতুবন্ধন।